মাতৃত্বের উপরে এবার প্রশ্ন তুললো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা থানায় ছুটে যাওয়া মাত্রই রাইকে দেখে নীলাঞ্জনা চমকে ওঠে এবং বলতে থাকছে, দিদিভাই তুই এখানে এই সময় কী করছিস বলতো? তোর তো এখানে থাকার কোনো মতেই কথা না। আমি তো যতদূর শুনেছি স্রোতের মুখ থেকে যে তোর ডেলিভারি হয়েছে কিছুদিনের মধ্যেই, এবং ডেলিভারির এই কিছুদিনের মধ্যে তুই এখানে কেন চলে এলি বলতো? তোর তো এখন বাড়িতে বসে রেড বিশ্রাম নেওয়ার কথা এবং তোর পুচকিটাকে সামলানোর কথা। অন্যদিকে রাই বলতে থাকে যে সেসব কথা তোর ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি সব কিছু ভেবে চিন্তেই বেরিয়েছি আমার সন্তানকে রেখে। অন্যদিকে রাই বলতে থাকে যে তোর কিসের এত প্রয়োজন পড়ে গিয়েছিল বলতো নতুন করে বিয়ের পিড়িতে বসার? এবং তুই যার হাত ধরেছিস শুনেছি সেও নাকি ডাকাত দলের কমান্ডার ক্রান্ত, এবং ক্রান্তিবাইয়ের দল যে কত বড় দুর্ধর্ষ ডাকাত সেটা তুই নিশ্চয়ই খুব ভালো করে জানিস। সেই সব কিছু জানা সত্ত্বেও তুই কেন ওই ছেলেটাকে নিজের জীবনে জায়গা দিলি বলতো নীরু? তুই কেন বুঝতে পারছিস না যে তোর এই ছেলে মানুষের কারণে তোর জীবনটা রীতিমতো অশান্তি দিয়ে ভরে যাচ্ছে, এবং তোর পাশাপাশি তোর চারপাশে যারা আছে না তারাও আরও বেশি অশান্তিতে ভুগছে? তুই একবারে ভেবে দেখেছিস যে এই জিনিসটা যদি গোটা পরিবারের মধ্যে একবার ছড়িয়ে পড়ে যে তুই হাজত বাস করছিস, তাও আবার সদ্য বিবাহিত হয়ে, তাহার মানে পুরো পরিবারের মধ্যে কতটা ঝড় বয়ে যাবে? অন্যদিকে নীলু বলতে থাকে যে দেখ দিদিভাই, আমি হাজতে এসেছি তাতে আমার কোনো রকম কোনো আফসোস নেই, কারণ আমার সঙ্গে আমার জীবনসঙ্গী আছে, এবং যতক্ষণ পর্যন্ত আমার জীবনসঙ্গীর হাতটা আমার পাশে আছে না ততক্ষণ পর্যন্ত আমি বিন্দুমাত্র কোনো কিছু তর্ক করি না, এবং আমি তোকেও বলবো যে তুই আমাকে নিয়ে ভাবিস না, আমি যেখানেই থাকি না কেন আমি ভালো আছি। অন্যদিকে রাই বলতে থাকে যে তোর হয়ে লড়াই করার জন্য কোনো অ্যাডভোকেট এখনও দাঁড় করাতে পেরেছিস? ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে সেসব কিছু কোনো প্রয়োজন, এবং এসব নিয়ে তুই বিন্দুমাত্র মাথা ঘামিয়ে নিজের জীবন অশান্তি ডেকে আনিস না, কারণ অনির্বাণ দাদাভাইয়ের কানে যদি একবার যেতে পারে যে তুই এখানে আমার সঙ্গে দেখা করার জন্য এসেছিস, তাহলে কিন্তু সে আর রুখে দেবে না, তখন কিন্তু তোরই আরও বেশি জীবনে অশান্তি দিয়ে ভরে যাবে, এবং তুই আমার অশান্তি থামাতে গিয়ে রীতিমতো নিজে অশান্তিতে পড়ে যাস, সেটা আমি কোনো মতেই চাই না, কারণ আমি নিজেকে অলরেডি শুধরে ফেলেছি। ঠিক সেই মুহূর্তে যখন রাইকে সেখান থেকে দূর দূর করে নীলাঞ্জনা দাঁড়িয়ে দেয়, ঠিক সেই সময় রাইয়ের বেসামাল সন্তানকে এক পর্যায়ে সামলাতে গিয়ে গোটা পরিবার যখন হিমশিম খায়, তখন সৈনী সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অনির্বাণকে বলতে থাকে যে দেখেছো তো কেমন স্ত্রী তোমার, কেমন মাও বলো তো অনি? তুমি একবার ভেবে দেখেছো এই দুধের বাচ্চাটাকে এই এতগুলো সময়ের জন্য কী করে ও রেখে একা ফেলে চলে যেতে পারে বলো তো? নিহাতি আজকে ভাগ্য ভালো যে তোমার ফ্রেন্ড এই বাড়িতে উপস্থিত ছিল এবং ও গোটা বিষয়টাকে ম্যানেজ করে ফেলেছে। এবার যদি ও না থাকতো, ওর অনুপস্থিতিতে আমি কী করে তোমার সন্তানকে সামাল দিতাম বলো তো? ও এতটা খামখেয়ালি কী করে করতে পারে অনি? তার সত্ত্বেও কি তুমি কোনো কিছু বলবে না নাকি? এখনও পর্যন্ত তুমি তোমার স্ত্রীর কথাই বলে যাবে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে না মা, আজ আর আমি কোনো মতে চুপ করে থাকবো না। আমি অবশ্যই রাই ফেরা মাত্র ওকে প্রশ্ন করবো যে ও কেন আমার দুধের বাচ্চা শিশুটাকে এখানে একা নমিতা দির ভরসায় রেখে ওখানে ও চলে গেল। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে কিন্তু মা, ও আমাকে বলেছিল ও ডক্টর অ্যাপয়েন্টমেন্টের জন্য গিয়েছে, কিন্তু এখানে ডক্টরকে ফোন করে দেখলাম যে ডক্টর বলছে যে না, আজ নাকি রায়ের কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই, তাহলে ও কোথায় গেল? ঠিক সেই মুহূর্তে সৈনী বলতে থাকে যে কোথায় আবার গেল? নিশ্চয়ই স্রোত সার্থকের অশান্তি দমানোর জন্যই গিয়েছে সেখানে, হয়তো বা ওদের ঝগড়া যাতে কিছুটা হলেও সর্ট আউট হয়। অন্যদিকে অনির্বাণ রায়কে ফোন করা মাত্রই বলতে থাকে যে রাই, তুমি কোথায় আছো বলো তো? তোমার কি আক্কেল জ্ঞান কোনো কিছুই নেই নাকি বলো তো? তুমি এই দুধের বাচ্চাটাকে রেখে তুমি একা কী করে চলে যাও বলো তো? আর এখন তুমি কোথায় আছো? তোমার তো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেই, আজ তুমি বাড়ি ফেরো, তবে আমি তোমাকে মজা দেখাচ্ছি। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।